ঠিক এই মুহূর্তে সরকার বড় তিনটা ঘটনার চাপে রয়েছে। এই চাপ এখন তাকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা চালানো হচ্ছে। এর একটা চাপ হচ্ছে সীমান্তে স্বর্ণ চোরাচালানির ভাগ বাটোয়ারা নিয়ে একজন এমপি নিখোঁজ হয়ে যাওয়া। আরেকটি ঘটনা হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের মালামাল প্রয়োগ করার জন্য আদালতের আদেশ। আর ৩ নম্বর ঘটনা হচ্ছে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের আমেরিকার নিষেধাজ্ঞা। এই তিনটা ঘটনাকে তিনি অন্যদিকে ডাইভার্ট করার জন্য এখন মাঠে আরেকটি নতুন চাল ছেড়েছেন। সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি, ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। সেটা কি? তিনি বলছেন যে এই অঞ্চল নাকি আগে একেবারে চোরাচালানির একটা স্বর্গরাজ্য ছিল। এখন যে প্রতি ঘরে ঘরে চোরাচালানির একটা মহোৎসব ঘটে যাচ্ছে, যে সীমান্তের পশ্চিম পাশ একেবারে চোরাচালানির স্বর্গরাজ্য। এমনকি পূর্ব দিকে টেকনাফ সীমান্তে একই কেস। তারপরেও তিনি এটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য সামনে হাজির করলেন কি তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সামনে এনে, যেহেতু তিনি কোনো কথা বলতে পারেন না, তাকে নিয়েই যত কথা বলা যায়, এটাই হচ্ছে শেখ হাসিনার একটা বড় টার্গেট। সেটা কি বললেন তিনি? যে 10 ট্রাক অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান লন্ডন থেকে এখন বাংলাদেশে সমস্ত আদেশ নির্দেশ দেয়, আর এখানে তার নেতাকর্মীরা বিশৃঙ্খলা ঘটায়। তারেক রহমান কি 10 ট্রাক অস্ত্র মামলার আসলেই কোনো আসামি ছিল, বা তার বিরুদ্ধে কোনো সাজা হয়েছে? তিনি এই কথাটা এখন বাজারে ছেড়েছেন। গত 25 মে ফুলবাড়িয়ায় একটা বাণিজ্যিক ভবন উদ্বোধন করতেছে, এই কথাটা বলেছেন। এখন প্রথমেই এই মামলা সম্পর্কে একটু কথা, বা মামলার যে রায় হয়েছে সেই রায়ের বর্ণনা আমি দিতে চাই। তার কারণ এইটা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, কেননা এইটা আমাদের এই প্রজন্ম সবসময় ভুলে যায় এই কারণে যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যখন বলা হয়, বা প্রধানমন্ত্রীর মুখ থেকে যখন একটা কথা বের হয়, তখন সারা দেশের মানুষ এটা বিশ্বাস করতে চায়। কিন্তু তিনি যে একেবারে সত্যি কথা বলেন না, তার 2-1টা প্রমাণ এখানে তুলে ধরার দরকার আছে। এখন আমি সেই মামলার ঘটনাটি তুলে ধরতে চাই। আসলেই কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি? আমরা একটু দেখে আসতে পারি সত্যি ঘটনাটা কি। বন্দরনগরীতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের জেটিতে 10 ট্রাক বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ আটকের ঘটনা ঘটে 2004 সালের 1 এপ্রিল। মামলার রায় হয় আওয়ামী লীগ সরকারের আমলেই। 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 এর বিচারক এস.এম. মুজিবুর রহমান মামলার রায় ঘোষণা করেন। 2014 সালের 14 ফেব্রুয়ারি তারিখে আদালত এই রায় প্রকাশ করে। রায়ের দৈর্ঘ্য হচ্ছে 514 পৃষ্ঠা। চট্টগ্রাম আদালত সাবেক শিল্পমন্ত্রী ও জামাতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সহ 14 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। অন্যরা হলেন ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া, সাবেক শিল্প সচিব নুরুল আমিন, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অব রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআই এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অব আব্দুর রহিম, পরিচালক উইং কমান্ডার অব শাহাব উদ্দিন আহমদ, উপপরিচালক মেজর অব লিয়াকত হোসেন, এনএসআই এর মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএল এর ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, মহাব্যবস্থাপক প্রশাসন কে এম এনামুল হক, হাফিজুর রহমান, দিন মোহাম্মদ এবং হাজি আব্দুস সোবহান। এদের মধ্যে পরেশ বড়ুয়া এবং নুরুল আমিন পলাতক, পাশাপাশি প্রত্যেকে 5 লাখ টাকা করে জরিমানা দেওয়া হয়েছে। এছাড়া আটক মামলার 2টি ধারায় তাদের যাবজ্জীবন 7 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। অস্ত্র মামলার মোট আসামি ছিলেন 52 জন। এদের 38 জনকে আদালত মুক্তি দেয়। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো কথা আছে? তাহলে তিনি কিভাবে এই 10টা অস্ত্র মামলার তিনি সাজাপ্রাপ্ত আসামি হলেন? তিনি তো অবলীলায় বলে দিলেন। তার যে আশেপাশের লোকজন থাকে তারাও পর্যন্ত এই কথাগুলো হয়তো ওনাকে ঠিক মতো ব্রিফ করেন না, যে কারণে
যেহেতু তারেক রহমান কোনো কথা বলতে পারেন না এবং বাংলাদেশের সমস্ত মিডিয়ায় তার বক্তব্য দেওয়াটা নিষিদ্ধ হয়ে রয়েছে, অতএব তিনি কোনো কথা বলতে পারবেন না, জবাবও দিতে পারবেন না। অতএব তাকে নিয়ে যত পারো কথা বলো, কোনো সমস্যা নেই। এবার আসি এমপি আনোয়ার হক নিখোঁজ, এখনো পর্যন্ত নিখোঁজই বলতে হবে। তার কারণ সর্বশেষ আদালত থেকে যে 3 জনের রিমান্ডে নেওয়া হয়েছে তাদেরকে স্পষ্ট করেই বলা হয়েছে এমপি আনার নিখোঁজ মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়া হলো এবং তাদের প্রত্যেকেই 8 দিন করে নেওয়া হয়েছে। একইভাবে কলকাতার যেখানে একজনকে পাওয়া গেছে জিহাদ নাম করে, তাকেও ওই একইভাবে নিখোঁজ মামলায় তাকে যে ব্যবসায়িক লেনদেনের কারণে আনোয়ার আজিম অর্থাৎ এমপি সাহেবের সাথে আখতারুজ্জামান শাহিনের দ্বন্দ্ব দীর্ঘদিনের। আনোয়ার আজিম সাহেব এরা কখনোই জানতে পারে নাই সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এখানে হত্যার অনেক চেষ্টা করছে, সে না পেরে ভারতে ব্যবসায়িক আলোচনার নাম করে ভারতে তাকে নিয়ে গেছে। এখন কনভার্ট হয় না হত্যা মামলায় রিমান্ড হয় না, অপহরণ মামলায় এখনো কনভার্ট হয়নি এখন। এটা হলো আনোয়ার আজিমের মেয়ের অপহরণ একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে 3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন। 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে। এখন আমাদেরকে এই পর্যন্ত নিখোঁজ বলতে হবে। হত্যা মামলা হলে পরে হত্যার যে প্রধান আলামত সেটা হচ্ছে লাশ পেতে হবে এবং এই লাশ বা হত্যাকাণ্ডে যে অস্ত্র ব্যবহৃত হয়েছে সেই অস্ত্র প্রডিউস করতে হবে আদালতের কাছে, তখনই এটা হত্যা মামলা হবে, এর আগে হবে না। এটা এই পর্যন্ত বলা যাবে যে এটা একটা নিখোঁজ মামলা। যে গুম খুনের যে ঘটনাগুলো আগে ঘটতো বিভিন্ন সময় যারা ঘটিয়ে এসেছেন তারা এখন বুঝতে পারবেন যে নিখোঁজ মামলাটা কত বেদনাদায়ক, সেটা একটা বোঝা যাবে। এখন এই এমপি এখন নিখোঁজ রয়েছেন, বিভিন্ন জায়গায় তদন্ত চলছে, তদন্তের পরে কি হবে না হবে সেটা জানা নেই। তবে একটা ঘটনা ঘটেছে, দেখা যাচ্ছে যে পুরা পশ্চিমাঞ্চল যেটা ভারতের সঙ্গে সীমান্ত, সেই সীমান্ত একেবারে চোরাচালানির একটা স্বর্গরাজ্য। সেখানে মাদক চোরাচালানি, স্বর্ণ চোরাচালানি, নারী পাচারকারী, এই সমস্ত ঘটনাগুলো ঘটে এবং এইটার নেতৃত্ব দেন সেখানকার এই পত্রপত্রিকাই আসছে যে আরো আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা আছেন যারা সাবেক এমপিগিরিও করেছেন, তারা এটা নিয়ন্ত্রণ করেন, তাদেরকে বলা হয় গডফাদার। তো এইগুলো যখন পত্রপত্রিকায় এই রিপোর্টগুলো আসছে, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে, এখন ভারতেও তো আছে, একেবারে সর্বশেষ ভারতের যত মেইন স্ট্রিম পত্রপত্রিকা আছে, টিভি চ্যানেল আছে এবং অল্টারনেটিভ যে সমস্ত ইউটিউব চ্যানেল যা আছে, প্রত্যেক জায়গায় এখন বড় খবর হচ্ছে এমপি আনার নিখোঁজ বা হত্যা, এভাবেই তারা নিউজগুলো করে যাচ্ছে। তাহলে এটা সরকারের জন্য একটা বড় চাপ। দ্বিতীয় চাপটা হচ্ছে সাবেক আইজি বেনজির আহমেদের মালক্রোপ। এখানে 83টি দলিলের জন্য তারা ক্রোক করেছে আর 33টা হিসাব জব্দ করেছে। এইটা যদি হয়, একজন ব্যক্তি সারা জীবন চাকরি করলেন, তিনি কিভাবে 33টা ব্যাংক হিসাব মেনটেন করেন? এবং এটা তো ব্যবসায়ীরা করতে পারে, তাহলে তিনি কি কোনো ব্যবসা করতেন? তারপরে 83টি দলিল করেছেন তার এই চাকরি জীবনে। 83টি দলিল করা কি চারটিখানি কথা? এবং সেখানে দেখানো হয়েছে দুদকের যে প্রাথমিক যে হিসাব দেখানো হয়েছে, সেখানে 114 একর জায়গার মতো দেখানো হয়েছে। তো এটা খুবই কম। তার কারণ হলো পত্রপত্রিকায় যে রিপোর্ট এসেছে, শুধুমাত্র গোপালগঞ্জের সাবানা রিসোর্টেই রয়েছে 1400 একর জায়গা, আর গাজীপুর এরকম অনেক জায়গায় আছে, সেগুলোতে এখনো পর্যন্ত মনে হয় এই হিসাবের মধ্যে আসে নাই। তাহলে একজন সারা জীবন চাকরি বাকরি করলেন শুধুমাত্র পুলিশে, তাহলে তার এত টাকা আসে কিসের, কোন দিক থেকে? এটা একটু চিন্তার বিষয়। এই কারণে তিনি বড় 3টা জায়গায় চাকরি করেছেন। একটা হচ্ছে ডিএমপির কমিশনার ছিলেন, আর একটা র্যাবের ডিজি ছিলেন, আর আইজিপি ছিলেন। তো পুলিশ কমিশনার হিসাবে কি করেছেন না করেছেন এটা তো মানে এখনো পর্যন্ত কোনো রিপোর্টেড কোনো জায়গা থেকে আমরা কোনো কিছু পাই না। কিন্তু র্যাবে যখন ছিলেন উনি, র্যাবের উপরে কিন্তু আমেরিকার একটা স্যাংশন আছে। এই স্যাংশনটা করার মূল কারণ হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন, এইগুলো।
এখন এটা যেহেতু রেকর্ডেড, আমরা এটা বলতে পারি। তাহলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করতে গেলেই পরে হয়তো কোনো না কোনো ভাবে কাউকে ধরে নিয়ে আসতে হয়েছে, কোনো না কোনো শর্ত দিয়ে বা এরকম আর্থিক বিনিময় ছাড়া তো আর কোনো কিছু করা যায়নি। আর বেনজির আহমেদ যখন এই চাকরিতে ছিলেন তার বিরুদ্ধে তো কোনো টেন্ডারবাজির কথা শোনা যায় নাই, কোনো ব্যবসাপাতির কথাও শোনা যায়নি। তাহলে তিনি আর টাকা পাবেন কোথা থেকে? এই বিশাল অঙ্কের টাকা তিনি কিভাবে পেয়েছেন? এটা এখন তদন্ত করে দেখার বিষয় রয়েছে। আর এই যে এখন আদালত থেকে তার বিরুদ্ধে এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, হয়তোবা দেশের মানুষ খুশি হবেন, কিন্তু পাশাপাশি এটাও তো হবেন যে সরকার এই সমস্ত কর্মকর্তাদেরকে লালন পালন করেছেন। কেননা লালন পালন করেছেন, তাদের দিয়ে সরকার উপকৃত হয়েছেন, সরকার ক্ষমতায় রয়েছেন, নিষ্কণ্টক ভাবে রয়েছেন, কোন রকম চিন্তা ভাবনা করতে হয় না, যে কারণে এদেরকেও উল্টা কিছু অনৈতিক সুবিধা দিয়ে দিতে হয়েছে। একইভাবে যদি আপনি আসেন সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ, তাকেও একইভাবে এরকম সুযোগ সুবিধা দিতে হয়েছে, আবার তার কাছ থেকেও সুযোগ সুবিধা নিতে হয়েছে। এখন তার বিরুদ্ধে যেহেতু আমেরিকা এখন ভিসা নিষেধাজ্ঞা দিয়ে ফেলেছে তার পরিবার সহ, এখন এটাকে তারা নিজেদের মধ্যে রাখতে চাচ্ছে না, একেবারে ঝেড়ে ফেলে দিতে চাচ্ছে। কিন্তু ঝেড়ে ফেলে দিলেও কি দেওয়া যায়? যায় না। এরও একটা কালিমা সরকারের উপরে এসে চেপে বসে, অর্থাৎ এই তিনটা জিনিস এখন সরকারের উপরে ভালোভাবে চেপে বসেছে। আর এর মধ্যে তিনি আরেকটি বিষয় একেবারে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে যে তিনি বললেন যে একজন সাদা চামড়ার মানুষ তার কাছে বিমান ঘাঁটি চেয়েছে, নৌ ঘাঁটি চেয়েছে, এবং চিটাগাংয়ের পাশে যে পার্বত্য এলাকা আছে সেখানে নাকি একটা খ্রিস্টান রাষ্ট্র, পূর্ব তিমুরের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চেয়েছে। এর আগে তিনি যখন নির্বাচনের আগে বলেছিলেন যে তারা সেন্ট মার্টিন দ্বীপ চায়, তখন পার্লামেন্টও বিভিন্নভাবে আলোচনা হয়েছে, রাশেদ খান মেনন, হাসানুল্লাহ খান, এনারা সবাই বক্তব্য দিয়েছেন। ওইটা তো নির্বাচনের আগে, নির্বাচনী বৈতরণী পার হয়ে গেছে। এখন কেন তিনি এই তিনটা বিষয়ের উপরে আলোচনা করলেন? যে সাদা চামড়ার মানুষ, তিনি কোনো ইঙ্গিত করলেন যে আমরা বুঝি সাদা চামড়ার মানুষ কারা হইতে পারে এবং এই ধরনের দাবি কারা তুলেছিল। তো তিনি নাম উচ্চারণ করেন নাই, কিন্তু আমরা বুঝতে পারি। আচ্ছা, বুঝতে পারলেও আরেকটা বিষয় থেকে না আসে যে তিনি কিন্তু দেখাই দিচ্ছেন যে আমি এই তিনটা জিনিস দেওয়ার মালিক, দিতে পারি। অতএব আমাকে ক্ষমতা রাখতে গেলে এই তিনটার যদি কেউ নিতে চায় তাহলে তাদের সাথে এই নেগোসিয়েশন হতে পারে, আলোচনা হতে পারে। এটা তিনি কিন্তু ওপেন করে দিলেন। অত্যন্ত হিসাব নিকাশ করে কিন্তু তিনি এই আলোচনাটা এখন বাজারে ছেড়েছেন। তারপরে বাজারে ছাড়ার পরে যদি এই ধরনের কোনো চাপ কিছু আসে, তখন তিনি তো পরিষ্কার করে বলতে পারেন খুব সুন্দর করে যে আমার তো জনগণ আছে, যে জনগণ ভোট দেয়নি, 10% ভোট দেয়নি, সেই জনগণ আছেন তার পিছনে। এই ধরনের কথাগুলো তিনি বলতে চান, কিন্তু এইটা হচ্ছে আমাদের দেশের জন্য অ্যালার্মিং। যদিও তিনি এর আগে অনেকেই তিনি ঘাটি টাটি দিয়েছেন, চীনকে তো পেকুয়াতে দিয়েছেন ওই কক্সবাজারের পাশে। তো এখন এটা কেন আলোচনায় নিয়ে আসলেন? নিশ্চিতভাবে ধরে নিতে হবে তিনি কোনো একটা হিসাব নিকাশ করে এই কাজটা করছেন।